আজকে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি কিছু সুনির্দিষ্ট এবং কিছু জেনারেল প্রশ্ন আপনার কাছে করব, যতটা সম্ভব উত্তর পাওয়ার চেষ্টা করব। শুরুতেই একটা আপনার বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। নিউ ইয়র্কে গত 27 সেপ্টেম্বর একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছেন যে অনেকে বলে, আমি একটু আপনাকে কোটি করি যেগুলো পত্রিকাগুলোতে আসছে, একটু আপনার কাছে ক্ল্যারিফিকেশন চাই। অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, তাদের দুই ভাগ করে দেবো, এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসেরও উল্লেখ করেছেন সেই বক্তব্যে। কয়েকটা প্রশ্ন, আপনি কি বা জামাতে ইসলাম কি আসলেই চায় বদনাম ঘোচাতে ভারতের সাথে কোনো যুদ্ধ বা ভারত হামলা করুক? এটি কি জামাতে ইসলাম আসলেই চায়? আপনাদের কি আসলেই 50 লাখ যুবক এর একটা প্রস্তুতি আছে? প্রথম কথা হচ্ছে ইটস এ পলিটিক্যাল রেটরিক। এটা আসলে এই ধরনের কোন সিচুয়েশন হওয়ার কোন আশঙ্কাই আমরা করছি না। একজন প্রশ্ন করেছিল, আমি কিছুটা জোক কিছুটা সিচুয়েশন ট্যাকেল করার জন্য বলেছি। ভারত আমাদের দেশে হামলা করবে কেন, কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর 2 নম্বর হচ্ছে সেরকম পরিস্থিতি তৈরির কোনো সুযোগ এই জন্য নাই যে আমরা আমরা যদি ক্ষমতায় চাই। জামাত ইসলামের পলিসি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা প্রতিবেশী রাষ্ট্র হোক অথবা আমাদের গ্লোবের যে কোনো রাষ্ট্র তাই হোক, আমরা চাই যেটি সেটা হচ্ছে বাংলাদেশ কখনো কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করবে না। সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম অবস্থানের ভিত্তিতে আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক চাই। ভারত একটি আমাদের বৃহৎ প্রতিবেশী। ভারতের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন, আবার আমাদের সাথে ভারতের সুসম্পর্কের প্রয়োজন। কিন্তু আনফর্চুনেটলি বাজারে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আছে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও মানুষের ভিতরে নানা রকম সংশয় এবং সন্দেহ আছে। কারণ ভারত দীর্ঘদিন ধরে একটি দলকে খুবই অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, অবৈধ নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে এবং যে কোনো ভাবেই জেনেতন ভাবেই তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি দলকে ব্যবহার করছে। আপনি বলছিলেন ভারতের পক্ষ থেকে অনেক বিভ্রান্তিকর বক্তব্য আছে। আপনি কি মনে করেন আপনার এই বক্তব্য সেটিও কোনো বিভ্রান্তি তৈরি করবে, এমনকি ভারতের? সেটা সেটা তো আমাদের, আমি যেটা বলেছি এটা কোনো আমাদের পলিসির ইস্যু নয় বা এই ধরনের কোনো বিষয় আগে থেকে চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেটার রিফ্লেকশন সেরকমই নয়। আমি যেটা বলেছি, একজন বলেছিল যে আপনারা গেলেই ভারত হামলা করবে, তখন এটা আমি অন দ্য স্পট অ্যাজ এ রেটরিক খুবই হালকাভাবে কথাটি বলেছি। আমার মনে হয় আপনি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন যেটি একটা রেটরিক হালকাভাবে দিয়েছেন। আমি এটা মনে করি ভারত এই ধরনের কোনো চিন্তা করছে না, চিন্তার কোনো প্রয়োজনও নেই, আর আমাদেরকে সেরকম মোকাবেলা করার কোনো প্রয়োজন হবে বলে মনে করি না। আমি যে সংখ্যাগত ভাবে যেটা বলেছি এটা জামাত বা শিবিরের এতগুলো লোক আছে সেটা আমি মিন করিনি, আমি বাংলাদেশের যুবকদের কথা বলছি। আচ্ছা, আপনি বলছেন যে বদনাম ঘোচাতে এই বিষয়টা বলছেন, মানে এবং এই বদনাম যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল 1971-এ, আসলে বদনামের ভাগিদার কি আপনারা হবেন না? বদনামের ভাগ কি আপনারা নেবেন না? এটা কি শুধুই চাপিয়ে দেওয়া? কারণ ধরেন বিচার সম্পর্কে আপনাদের যতই সেটি নিয়ে রিজেক্ট করে দেই না কেন, আপনাদের এক সময়ের যার জোট সঙ্গী বিএনপি তারাও আপনাদের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের দল বলছে। আপনাদেরকে এমনকি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলছি, তারও সাম্প্রতিক মানে কিছুদিন আগের একটা বক্তব্য দেখছিলেন, তিনি বলছেন একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া বাকিদের সবারই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা আছে, যাদের বিচারের আওতায় আছেন বা যারা গ্রেপ্তার হয়েছেন। সেই সময়কার বক্তব্য এটি, এবং মানে সেটি তিনি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। মানে এটি কি শুধুই মাত্র বদনাম যেটি চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপরে, এই অবস্থানে আপনারা আছেন? খুব খুব মজার বিষয় এবং আইরনিক্যাল হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলামী
খুব অ্যাক্টিভলি অফিসিয়ালি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে, বিএনপির সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে, এবং যে উপদেষ্টার কথা বলেছেন তার সাথে আমরা এখন ক্লোজলি কাজ করতেছি। তো এখন আমরা যখন তাদের সাথে কাজ করি তখন তো আমাদের সমস্ত কোনো দোষ তাদের কাছে থাকে না। আর আমরা যখন তাদের প্রয়োজনে রাজনৈতিক বিরোধিতা করি তখনই তারা আমাদেরকে এই কথা বলে। তো তাহলে যে কোনো মানুষ এটা বলবে যে একটা স্লোগান আছে না, সঙ্গে থাকলে সঙ্গী, পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। তা একই লোকেরাই তো আবার সঙ্গী আর জঙ্গি হইতেছে। তো তাইলে যে জঙ্গিদের সাথে চলে তারা তারা এই জঙ্গিদের সাথে একসাথে হওয়ার দায়িত্ব নেবে না? যাদের কথা বলি এগুলো সব একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং এবং স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। জি, পলিটিক্যাল স্ট্যান্ডিং স্ট্যান্ডবাজি। তার মানে কি মুক্তিযুদ্ধের সময় আপনাদের যে পাকিস্তানকে শুধু সমর্থনই নয়, সহায়তা বা সহযোগী হিসেবে কাজ করা, সে সময় গণহত্যায় তৎকালীন যে পত্রিকাগুলো পাওয়া যায়, এটি যদিও আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু না, একটুখানি শুনবো আপনার কাছ থেকে যে সেটি কি, সেই বিষয়টিকে কি আপনারা অস্বীকার করছেন যে আপনাদের ওখানে কোনো দায় নাই, এটি চাপিয়ে দেওয়া হচ্ছে বা স্ট্যান্ডবাজি? আমরা পরিষ্কার বলে বারবার বলছি যে বর্তমানে যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে তাদের কারোর সাথেই 71 সালের কোনো কাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই। 2 নম্বর, আমি আপনাকে আরেকটা কথা বলি যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের রাজাকারদের তালিকা করার একটা উদ্যোগ নিয়েছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তো সেই তালিকায়, যে তালিকা তারা তৈরি করেছে, আওয়ামী লীগই করেছে, সেখানে সবচেয়ে বেশি রাজাকারের সংখ্যা হচ্ছে আওয়ামী লীগের, 3000 কত, আমি একজ্যাক্ট নাম্বারটা মনে নাই। দ্বিতীয় নম্বরে আছে বিএনপি, তারও 2000-এর বেশি। আর 3 নম্বর আছে জামাত ইসলামী, 37 বা 38 জন। তো যেখানে আওয়ামী লীগের 3500 রাজাকার আর জামাতে 37 জন রাজাকার ভোট পাইছে, তাহলে রাজাকারের দল কোনটা হইতে হিসাব করে বলে আর কি। তো এগুলো তো তারা বলছে, তাদের এই ডাটা, তারাই এসব বিষয়ে একসময় এক কথা বলছে। জি, কিন্তু মানে বিষয়টা হচ্ছে জামাত ইসলামী তখন অফিসিয়ালি অবস্থান নিয়েছিল, আপনাদেরই মুখপাত্র সংগ্রাম, দৈনিক সংগ্রাম তৎকালীন কথা বলছি 71 সালের, তখন যখন আপনাদের নেতাদের পূর্বসূরিদের যে বক্তব্যগুলো পাওয়া যায় তাতেও তো দেখা যাচ্ছে আসলে আপনারা শুধু পাকিস্তানকে সহায়তায় নয়, আপনারা সমর্থন মানে মানে একরকম যে আপনাদের তৎপরতা সেটি তো তখনও দেখা যায়, এখনো বলছেন, সবাই বলছেন। তবুও কি এটিকে এড়ানোর সুযোগ আছে বলে মনে করেন? আমি তো স্পষ্ট বলেছি, আমি যখন 71 সালে, আমি তখন ক্লাস 7-এর ছাত্র ছিলাম, আমার বাড়ি ছিল বর্ডারে। তো আমাদের এখানে অনেক মাইনরিটি লোকেরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে তখন আশ্রয় নিচ্ছিল। আমাদের বাড়িটি ছিল তাদের ইন্টারিম আশ্রয় নেওয়ার জন্য জায়গা, বার্জার ছিল আমাদের এখানে। এবং আমরা তখন এদেরকে পার করে দেওয়ার জন্যই ছোট হইলেও আমরা ভূমিকা নিতাম, মুড়ি খাওয়াতাম, চিড়া খাওয়াতাম, পানি খাওয়াতাম। আর আর্মিদের টহল আছে কিনা দূর থেকে আমরা এটাকে পাহারা দিতাম। তো সেই হিসাবে তো এই ইনডাইরেক্টলি বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন, সংগ্রাম এবং যুদ্ধ চলছিল, স্বাধীনতার যুদ্ধ চলছিল, সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আমারও ভূমিকা ছিল। ইটস ভেরি ক্লিয়ার। জি, সহায়তা, সেখানে মুক্তিযোদ্ধাদের সহায়তায় আপনারও ভূমিকা ছিল, কিন্তু জামাত অফিসিয়ালি মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকায় ছিল সেটি কি সঠিক ছিল নাকি ছিল না, আপনি সেটি এক লাইনে শুনে আমি পরের প্রশ্নে যাই। এই বিষয়ে আমি তো আমার যে বক্তব্য দিছি এখানে আমি আছি। মানে এখানে কি এক লাইনে কোনো উত্তর দিবেন নাকি আমি পরের প্রশ্নে চলে যাব? না, আমি তো আমার বক্তব্য এখানে লাইনে শেষ করছি। জি, আচ্ছা, হ্যাঁ আর না এক উত্তরটা চাচ্ছিলাম যে সঠিক ছিল, ছিল না। না সেটা তো আমি, এই বিশ্লেষণ তো আমি কেন করবো, আমি তো এই বিচার করার ঠিক আছে, দায়িত্বে আমি নাই। তাহলে যেখান থেকে আসলে এই আরেকটা বক্তব্য, একটু আরেকটা বক্তব্য তুলি, সেটি আপনি, সেটিও একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছিলেন যে আপনি মানে রাজনৈতিক আলোচনায় যাবার আগে একটু হয়তো ধর্মীয় বিষয়ে বলছিলেন, সেখানে বলছিলেন যে বংশ প্রসঙ্গে, যে এই বংশ কোনো বংশ নয়, আপনি আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসেবে গর্বিত। এই প্রসঙ্গেই আপনি বলছিলেন যে বাকিদের জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের গর্ব হয় না, সবাই সমস্বরে বলছিলেন গর্ব হয়। আপনি বলছিলেন যে আমি আদমের বংশধর, আমার নীল রক্ত, আমি কেন ওই দেশ ওই দেশ, এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো, মানে এই মার্কা ওই মার্কা যারা বহন করছে তাদের রক্ত আসলে কার রক্ত?
সেটা আমি আমি যেটা বুঝাতে চেয়েছি জি সেটা হচ্ছে, আমরা পৃথিবীর প্রথম যিনি সভ্য মানুষ হলেন আদম। আমরা আদমের বংশধর, তো আদমের তো সকলেই হুম বংশধর। আমি এই ওই যাই শব্দ বলি, হুম সকল মানুষই তো আদমের বংশধর হয়ে আসছে। জি, তাহলে এই আপনি মার্কা ওই যেটা মার্কার সাথে কথা বলতে সমস্যা কি? কেন বলবো এটা বলছেন তো, তাই জিজ্ঞাসা করছিলাম। না, এটা আমাকে আবার দেখতে হবে কোন মার্কার কথা আমি বলেছি, হুম, আমার একদিকে মনে নেই। জি, আমরা সুনির্দিষ্ট করে কোনো সকলেই মার্কার কথা বলেন নাই, আমি আপনাকে কোটি করছিলাম। আমি কেন এই দেশ ওই দেশ এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো, এই ছিল আপনার বক্তব্য। আমি আই এম নট ভেরি ক্লিয়ার অফ দিস। আচ্ছা ঠিক আছে, এটাও। এখন একটু আসি যে আপনাদের যে জাতিসংঘের সফর, যেখান থেকে আসলে আলোচনা বা আপনাদের সংবর্ধনা আয়োজনে আপনাদের বক্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম। আর একদম শুরু করি। এই সফর নিয়ে অনেক আলোচনা আছে, নজিরবিহীনভাবে মানে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা আসেন। একটু জিজ্ঞাসা করি, আপনারা আসার সময় কি এজেন্ডা বা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য হাসিল হলো? আমরা যেটা এসেছিলাম, আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ইউনাইটেড নেশনস এর যে কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স যেটা আছে, এখানে আসতেছিলেন। এটা প্রতি বছরই রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয়, এবং আমাকে প্রথম একজন অ্যাডভাইজার ফোন করেছিলেন যে প্রধান উপদেষ্টা, এবার যাওয়ার সময় আপনাদের মেজর তিনটি দলের নেতৃত্বের সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে যেতে চান। তো এবং আমাকে বললেন যে বিএনপি থেকে ফখরুল সাহেব যাবে, এনসিপি কেও তারা বলবেন, আমাদের কাছ থেকেও যেন একজন যাওয়া হয়। তো আমি তখন আমি জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে আলাপ করি, এবং আমরা বলেছি যদি অন্য দুজন যায় তাহলে আমরা যাই। তো এই হিসাবে আমরা সেখানে সংযুক্ত হয়েছি। আমাদের কাছে যেটা মনে হয়েছে বা বলা হয়েছে যে আমরা বিশ্বের দরবারে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাই যে আমরা ইউনাইটেড আছি বাংলাদেশে, এবং আমরা নিজেদের ভিতরে রাজনীতি বিভিন্ন ইস্যুর ডিফারেন্স থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সব রাজনৈতিক মেজর স্টেক যারা আছে তারা একসাথে কাজ করছি উইথ দি উইথ কপারেশন অফ দিস গভর্নমেন্ট। তো সেটাই আমার কাছে মনে হচ্ছে, আমরা সেই জন্য আসলাম। এবং আসাতে আমার কাছে ইমপ্রেশন হচ্ছে যে ইট ওয়াজ এ ভেরি গুড গেস্টার। কারণ আমরা যখন ইনভেস্টরদের প্রোগ্রামে কথা বলেছি, তাদের আস্থা হয়েছে যে এরপরে যদি সরকার চেঞ্জ হয় বা যারাই নতুন সরকার গঠন করে, তারাও ইনভেস্টমেন্টের এই পলিসির সাথে আমরা একমত থাকবো, এটা আমরা বলেছি, যেটা পজিটিভ আছে। এই সফরের একটা অন্যতম আলোচিত, সমালোচিত বা প্রশ্নবিদ্ধ জায়গা হচ্ছে 104 জন সফর সঙ্গী, যেটি আসলে মেজর হাফিজের কথা বলছিলাম যে পিকনিক করতে গেছেন 104 জনকে নিয়ে, এরকম কথা বলছে। এত বিরাট মানে দলবল নিয়ে আসার কারণ কি আমি জিজ্ঞাসা করছিলাম একজন সাবেক রাষ্ট্রদূত, যিনি জাতিসংঘে এখানেই এই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, হুমায়ুন কবিরের কথা বলছি। তাকে জিজ্ঞাসা করছিলাম যে অন্যান্য দেশ থেকে যারা আসলে সফরে আসেন জাতিসংঘে যোগ দিতে, সেখানে সফর সঙ্গী কতজন থাকেন? তিনি বলছিলেন 15 থেকে 20 জন থাকেন। তো আমাদের দেশ থেকে অতীতে না হয় দেখতাম, তার অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা যখন আসতেন বা অন্যান্য। এখনো কেন 104 জন আসলে, এটি নিয়ে আপনার কি মনে হয়? এটি কি নিন্দনীয় নাকি যথাযথ? প্রথম প্রথম কথা হচ্ছে এর সংখ্যা কত হওয়া উচিত ছিল, কারা কারা আসছে, ডিটেলসটা আসলে আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর আগে তো 300 গেছে, সেটাও আছে নাম্বার। থার্ড হচ্ছে যে এখানে যে অনেকগুলো কাজ করা হয়েছে, এটা শুধু মিটিং এ অ্যাটেন্ড করা নয়, এর সাইডলাইনে ফরেন মিনিস্টারদের মিটিং ছিল, বিজনেস ফোরামের মিটিং ছিল, ইনভেস্টমেন্ট গ্রুপদের মিটিং ছিল, এবং বিভিন্ন সেশন ছিল বিভিন্ন। যেন আমি স্বাস্থ্য উপদেষ্টা জিজ্ঞেস করলাম যে উনি কেন আসছেন, উনি বললো যে আমার স্বাস্থ্য সংক্রান্ত অনেকগুলো বিষয় এখানে সেমিনার, সিম্পোজিয়াম বা ডিসকাশন মিটিং আছে, ওই জন্য আসছে। তো এই জন্য টোটাল প্রোগ্রামটা আমার জানা নাই, কিন্তু সকলেই এখানে মোটামুটি ব্যস্ত ছিল। আর আমার যেটা মনে হয়েছে, একটা বিরাট সংখ্যার লোককে আসতে হয়েছে হয়তো সিকিউরিটির জন্য। চিফ অ্যাডভাইজারের তো একটা নির্ধারিত প্রটোকল সিকিউরিটি থাকে, তো তাদের সঙ্গেও ছিল একটা অ্যামাউন্ট। সব মিলিয়ে হয়তো এরকম মনে হয়েছে, কিন্তু আই ডোন্ট নো এক্স্যাক্টলি কতটা দর বেশি এসেনশিয়াল ছিল, কতজন প্রয়োজন ছিল। আপনারা যদি আমার সামনে ক্ষমতায় আসেন, যদি আপনারা প্রতিনিধি বহর নিয়ে আসেন, সেখানে আসলে কতজন সফর সঙ্গী যৌক্তিক বলে মনে করবেন আপনারা, বা কতজন নিয়ে আসবেন, ধারণা একটা চাই। এটা নির্ভর করবে কি ধরনের ডেলিগেশন হবে, তার কাজ কি হবে, কতগুলো মন্ত্রণালয় সেখানে ইনভলভ থাকবে,
এগুলো সব মিলেই তো নাম্বার ঠিক করতে হবে। তবে আমরা এটা অ্যাসিওর করতে চাই যে খুবই এসেনশিয়াল প্রয়োজন না হলে আমরা বাড়তি কোনো ডেলিগেশন যাওয়ার, পাঠানোর বা গঠন করার কোনো চিন্তা আমাদের নেই, এবং এটা হবেও না। আমরা খুবই প্রয়োজন, মিনিমাম মোস্ট, সেটাকে নিয়েই আমরা ডেলিগেশন করব, যাতে রাষ্ট্রের খরচ এখানে মিনিমাইজ করা যায়। জি, ধন্যবাদ। আসলে এটাই আমার প্রশ্ন বারবার যাচ্ছিল, অন্য দেশগুলোর 15-20 জনে হয়ে যায়, আমাদের কেন এত মানুষের আসবার প্রয়োজন হয়? সেটি গত সরকারেও এখনো একরকম ধারাবাহিকতা, হয়তো সংখ্যাটা কিছুটা কমে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা সর্বত্র বারবার, মানে বারবার বলা সত্ত্বেও এই সব প্রশ্নটা বারবার আসছে। সেখানে আপনাদের একটা আন্দোলনীয় কথা হচ্ছে যে আপনারা পিআর এর দাবিতে আন্দোলন করছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এবং দুর্নীতি এবং ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির নির্যাতন, জুলুম নির্যাতন এবং দুর্নীতির বিচার, এই 5টা দাবিতে আপনারা রাজপথেও আন্দোলন করছেন। এই আন্দোলনের আসলে উদ্দেশ্য কি? না, আমাদের আন্দোলনের উদ্দেশ্য তো হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, এবং আমরা জুলাই আগস্টের যে সংগ্রাম ত্যাগ হয়েছে তার ভিত্তিতে দেশের রাজনীতিতে, সংস্কৃতিতে, শাসনে, গভর্নেন্সে যে একটা মৌলিক পরিবর্তন আসা উচিত। এবং যদি সেটা না হয় তাহলে তো এই রক্ত জীবন দেওয়ার কোনো মানেই হয়। তো আমরা যেহেতু এখন পর্যন্ত জুলাই চার্টার অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ মানে এগ্রি, কিন্তু এটা লিগেল ভিত্তি দেওয়া হয়নি। এবং আমরা বলছি যে 54 বছরের রাজনীতি, নির্বাচনের ইতিহাসে আমরা কোনো সুস্থ নির্বাচন পাইনি, জনগণের সঠিক প্রতিনিধিত্ব হয়নি। 41% ভোট পেয়ে 2/3 চেয়ে বেশি আপনার পার্লামেন্টের সিট পেয়ে গেছে এমন দল আছে, দেয়ার মেজরিটি 41% ভোট দিচ্ছে তাদেরকে, আর 39% লোক তো 41 হলে 59% লোক তো ভোট দেয় নাই। তো তাহলে কিন্তু অথচ তারা 2/3 পেয়ে গেছে, মাইনরিটি গভর্নমেন্ট হয়ে গেছে ভোটের দিক থেকে। এই সব কিছু মিলে আমরা মনে করি অয়েল রিপ্রেজেন্টেশনটা হবে পিআর সিস্টেমে যদি হয়, এবং ভোট ডাকাতি হবে না, রাতের ভোট দিনে হবে না, দিনের ভোট রাতে হবে না, সবকিছু আমরা চাচ্ছি। তো ফেব্রুয়ারি ইলেকশন করার যে বিষয়টিটা ঠিক আছে, কিন্তু তার আগে যে পরিবর্তনগুলো দরকার, যে দাবিগুলো পূরণ হওয়া দরকার, সেটা হওয়া দরকার। এবং সেই জন্যই গভর্নমেন্ট যেহেতু বারবার দাবি দেওয়ার পর এটা করছে না, এই জন্য আমরা মাঠে আন্দোলন শুরু করেছি। জি, এখানে আমরা আমি আসলে আন্দোলন প্রশ্ন করতে চাই, যদিও পিআর এর বিষয়টা আমি আলোচনায় আনতে চাই না, সেটি নিয়ে আপনারা অনেক জায়গায় কথা বলছেন, অনেক কথা বলছেন, ব্যাখ্যাও দিয়েছেন, যদিও 56% মানুষ পিআর বোঝেই না, এমনটি জরিপে আসছে। আমি আসলে মূল যে প্রশ্নটি করতে চাই আপনার কাছে, 71% লোক বিয়ার চায়। জি, জরিপের হয়তো নানান তেলেসমাতি থাকতে পারে। আমি যে প্রশ্নটি আসলে মূলত করতে চাই যে আপনারা ঐক্যমত কমিশনে তো বসছেনই, ঐক্যমত না হলে যদি রাস্তায় নেমে চাপ প্রয়োগের কথা চিন্তা করেন, এখন বিএনপিও যদি চিন্তা করে আমরা পিআর চাই না সেই দাবিতে রাস্তায় নামবো, অন্য দলও যদি মনে করে আমরা এটা চাই এই জন্য রাস্তায় নামবো, তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে? মানে সোজা আঙ্গুলে ঘিয়ে না উঠলে বাঁকা করার একটা প্রক্রিয়া কি চলছে রাজনীতিতে? না, আপনি মনে করি সেরকম প্রত্যেকে যদি রাজপথে নামে সেটা একটা ভালো দিক। তখন আমরা একটা লেভেল ফিল্ড পজিশনে থাকবো, এবং সেটা যেটা যৌক্তিক, সরকারের দায়িত্ব যেটা যৌক্তিক, তারা সকল দলের ভিতরে আলোচনারও ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অথবা যেটা যৌক্তিক হবে মানুষের জন্য সেটা তারা নিশ্চিত সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। জি, মানে রাজপথে নামলে লেভেল প্লেইং ফিল্ড হবে বলে আপনি মনে করছেন, কিন্তু মানে তখন পরিস্থিতি, রাজপথের পরিস্থিতি কি হবে, মানুষের জীবন অবস্থা কেমন হবে, সেই প্রশ্নটিও আমি একটু করছিলাম আপনার কাছে। এই প্রসঙ্গে কি কিছু বলবেন? আমি মনে করি রাজপথে আন্দোলন মানেই তো বিশৃঙ্খলা নয়, রাজপথের আন্দোলন মানেই তো মানুষের জনভোগ নির্ভর নয়। আমরা আমরা মনে করি আমরা সিস্টেম্যাটিক্যালি যদি আমরা দাবি জানাতে পারি, আমরা রাস্তায় লিগেল যে সমস্ত পলিটিক্যাল কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করি, এবং জনদুর্ভোগের যে বিষয়টি আছে সেটাকে রাজনৈতিক দলগুলো যদি খেয়াল রেখে ওটাকে মিনিমাইজ করে যদ্দূর করা যায় সেটা করি, তো তাহলে কোনো আর সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সরকার যারা চাচ্ছেন তাদেরও দায়িত্ব আছে যে তারা তাদের দাবিগুলো কনসিডার করবেন কিনা, এগুলো সঠিক কিনা এটা দেখবেন কিনা, এবং যদি সঠিক হয় সেটা ইমপ্লিমেন্ট করতে কি সমস্যা আছে সেটা বিবেচনা করবেন কিনা, এবং যারা যে দাবি করছে তাদের সাথে আলোচনা ভোটের যুক্তিকতার পর্যালোচনা করবেন কিনা, এগুলো তো সরকারেরও দায়িত্ব আছে। এখন আমরা জেনুইন দাবি নিয়ে মাঠে থাকবো, সরকার সেখানে নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকবে, তো তাহলে তো কারোই দায়িত্ব পালনটা সঠিক হবে না। আমি মনে করি আমরা যে দাবি করছি বা আরো যদি কোনো দলের দাবি করে, তাহলে গভর্নমেন্ট শুড সিট দেম, টক টু দেম,
বোঝার দরকার আছে সেটাই তো দরকার হচ্ছে, এবং ঐকমত কমিশনে তো সেটাই হয়ে চলেছে, বৈঠক হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু ঐকমত হচ্ছে না। আম, আপনারা দাবির সাথে সাথে পিয়ারের দাবির সাথে সাথে জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি করছেন। মানে জাতীয় পার্টি যেটি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তো আপনারা এত ভোকাল ছিলেন না, জাতীয় পার্টি সব 14 দল নিষিদ্ধের দাবিতে আপনারা রাজপথে কেন? না, আমরা যা আওয়ামী লীগের নিষিদ্ধ নয়, আমরা তো নিষিদ্ধের কথা বলিনি, আমরা বলছি সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করার জন্য। কারণ তারা 15 বছর যে কার্যক্রম চালিয়েছে, ভোট ছাড়া শাসন করেছে, গুম হত্যাকাণ্ড করেছে, বর্ণনা দিতে চাই না, বর্ণনা দিতে হলে তো বহু বর্ণনা আছে, এটা সকলেই জানে। সেই জন্য এদেরকে কার্যক্রম স্থগিত করেছে। এবং আমরা তো আন্দোলন করেছি, যখন প্রধান উপদেষ্টার পার্বণ ঘেরাও করলো, তো সেখানে তো আমরা উপস্থিত ছিলাম, আমাদের লোকেরা ছিল, কথা বলেছে। জাতীয় পার্টি তো মাঝখানে আসলে তারা নিজেরাই নিজেদেরকে মাঠ থেকে দূরে সরে নিয়ে গেছিল, সেই জন্য এটার ফোকাসে আসে। কিন্তু জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সহযোগী না হতো, তাহলে তো আওয়ামী লীগ 2018 2024 নির্বাচনে যেতেই পারতো না, বৈধতা থাকতো না মোটে। তো তারা তো অপরাধের সহযোগী, যে অপরাধ করে আর যে অপরাধের সহযোগিতা করে, তাদের অপরাধ কিন্তু প্রায় একই রকমের। তো সে কারণে আমরা আওয়ামী লীগকে যেহেতু কার্যক্রম স্থগিত করা হয়েছে, আমরা বলছি 14 দল এবং তাদের সহযোগী জাতীয় পার্টি, তাদেরও কার্যক্রম স্থগিত থাকা উচিত। জি, এই যে অপরাধের সহযোগী বা অপরাধ সহ মানে সহ্য করে যাওয়া, ধরেন যখন তত্ত্বাবধায়ক সরকারের কলঙ্কিত হলো বিষয়টি, সেটি বিএনপি আপনাদের সময়, আপনাদের জোট সরকারের সময়, তখন একজন বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করা হলো। তিনি যখন আন্দোলনের মুখে সেটাতে রাজি হলেন না, তখন মানে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তিনি হয়ে গেলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তারপরে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, উপদেষ্টার একের পর এক পদত্যাগ। সেই সময় তো আপনারাও আসলে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যে একটা অবস্থান তৈরি হয়েছিল, আপনারাও তো তার সহায়ক ছিলেন। মানে যদি সহায়ক সহযোগী হিসেবে দায় দিতে হয়, আপনারা কি দায় নেন? হ্যাঁ, যে ওটা ওটা করার সময় যে কিছুটা সঠিক হয়নি বা বাড়াবাড়ি ছিল, এটা আমি অস্বীকার করতে চাই না। তো সেই বাড়াবাড়ির জন্য তো তৎকালীন সরকারকে এবং দলগুলোকে খেসারত দিতে হয়েছে। আমরা তো সেই খেসারতের একটা অংশ নিয়েছি আমরা তখন। সুতরাং আমরা একেবারেই, যদি এখানে কোনো দায় থাকে, আমরা দায় মুক্ত, এটা আমরা মনে করছি না। জি, আহ, অনেক ধন্যবাদ। একটু এইটাতেও আসি যে আম, আপনারা বলছেন আপনারা আসলে ইসলামিক বা শরিয়া আইনের মাধ্যমে দেশ শাসন করতে চান। আসলে কয়েকটা মন্তব্য আমি পড়তে চাই। আপনাদের সাথে এখন জোটবদ্ধ হচ্ছে সেই সংগঠন, তাদের সেখানে বলছেন যে আহ, আমি বলছি চরমনায় পীরের কথা, তিনি বলছেন যে বেয়াদব, বেআমল, উশৃঙ্খল এই তিন মিলিয়ে হয় শিবির। মুফতি রেজাউল করিম আরও বলছেন যে কোনো দেশে যদি কমিউনিস্ট দখল করে সেখানেও একদিন ইসলাম আসবে, কিন্তু কোনো দেশ যদি জামাত দখল করে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ইসলাম আসবে না। এটি হচ্ছে তাঁর একটু একটু পেছনের বক্তব্য। হেফাজতের আমির, আর একটা ইসলামিক শক্তিশালী সংগঠন হেফাজতে ইসলাম, তিনি সম্প্রতি বলেছেন যে জামাতে ইসলাম ভণ্ড ইসলামী দল, সহি ইসলামী পার্টি না। জামাতের ইসলাম হলো মওদুদির ইসলাম, মওদুদির ইসলাম করলে ইমান থাকবে না। আপনারা আসলে আসলে ইমান এবং ইসলাম সুরক্ষিত থাকবে সেই নিশ্চয়তা ধর্মপ্রাণ মুসলমানরাই বা কিভাবে পাবে, যখন মানে ইসলামিক নেতারাই এরকম বলছেন, শক্তিশালী নেতারা? হ্যাঁ, এসব বক্তব্য তো মাঠে কিছু বিভ্রান্তি তৈরি করে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে এমন কোনো কথা না বলতে পারলেই ভালো হবে। এটা মানুষ ইসলাম, ইসলামী দল, মুসলমানদের নিয়ে বিভ্রান্ত হইতে পারে। এক, 2 নম্বর কথা হচ্ছে, চরমনের পীর সাহেবরা নানা সময় কিছু কথা বলেছেন, সন্দেহ নাই, কিন্তু সেটা তো অনেক আগের কথা ছিল। ইদানিং অন্যদের সাথে আমাদের ইন্টারাকশন বাড়ছে, আমরা একে অন্যকে জানতে পারছি এবং একে অন্যকে বোঝার চেষ্টা আমরা করছি। সুতরাং এর ভিত্তিতে আমি মনে করি যে আমাদের ভিতরে যে একটা গ্যাপ, যা একে অন্যকে জানার যে গ্যাপটা ছিল, সেটা অনেকটা দূর হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনারও, তাদেরও ভিতরে অনেক পরিবর্তন হচ্ছে, আমরা একসাথে এখন কাজ করতে পারছি। এটা মানে আমারও সেই একসঙ্গে কাজ করতে পারছেন, এখন সঙ্গী যখন ছিলেন না তখন জঙ্গি ছিল, এই এই যে সংস্পর্শে সংস্পর্শে আসছি এবং আমরা জানতে পারছি। আর হেফাজতের যিনি মুরব্বী আছেন, উনি অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ। আমি আশা করি ওনারও সময়ের ব্যবধানে
আমাদের সম্পর্কে যে বুঝে ঘাটতি আছে সেটা ইনশাল্লাহ দূর হবে, আমরা আশাবাদী। আর হেফাজতে কোনো রাজনৈতিক দল নয়, আপনারা জানেন। হেফাজতের সাথে অনেকগুলো দলের সংমিশ্রণ হচ্ছে, একটা প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজত। হেফাজতের সাথে সম্পৃক্ত অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল কিন্তু এখন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করতেছি। তো সুতরাং প্রধান হিসেবে উনি যাই বলুন না কেন, ওনার হেফাজতের সাথে সম্পৃক্ত বিভিন্ন দল আমরা এখন একসাথে কাজ করছি। আমি আশা করি প্রথম হচ্ছে উনি অনেক মুরব্বী, অনেক বয়োবৃদ্ধ মানুষ, উনি অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারেন, এবং আমরা এটা আশাবাদী যে উনি সময়ের ব্যবধানে উনিও জামাত সম্পর্কে সঠিক ধারণা যদি পান, ওনারও ধারণা পাল্টে যাবে, এবং সেটার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করবো ইনশাল্লাহ। জি, মানে আপনাদের সঙ্গে কাজ করছিলেন না বা করেন নাই তখন, সে কারণেই একদম ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে, এইরকম অভিযোগ আসবে আপনাদের কাছে? মানে আপনাদের জামাতের মধ্যে আসলে আমি যদি একটু বুঝতেই চাই, শরিয়া আইন আপনারা জারি করার কথা বলছেন, আপনারা কেমন করে আসলে শরিয়া আইনটা জারি করবেন আমাদের দেশে? আগের প্রশ্ন তো দুই রকম, দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একেবারে ইসলামে নই আমরা, যে তারা বলছেন, এটা তো তারা কেন বলছেন আপনি যখন ওনাদের সাথে ইন্টারভিউ করবেন তখন ওনারা জানাবেন। আমরা তো মনে করি আমরা ইসলামকে বিশ্বাস করি, আল্লাহ কিন্তু আমাদের। ধর্মপ্রাণ মুসলমানরা ধরেন তারা তো কনফিউজ হবে যে হেফাজতের আমির তিনিও একজন বিশিষ্ট আলেম, মুফতি রেজাউল করিম তিনিও বিশিষ্ট আলেম, আবার জামাতে ইসলামী একটা ইসলামী দল, তারা যখন বলছেন আপনাদের হাতে ইমান নিরাপদ নাই, ধ্বংস হয়ে যাবে, থাকবে না ইমান, ইসলাম থাকবে না, তখন মানুষের মনে আসলে কি বার্তা যাবে? না, আপনি তো বলছি আপনাকে, এটা দ্বারা কিছুটা বিভ্রান্তি তৈরি হয় মানুষের ভিতরে। এসব এক্সট্রিম কথা না বলাই ভালো। যেই হোক, আমরাও তো ওনাদের ব্যাপারে এটা বলছি না। আর মানুষ যে অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে না, তার প্রমাণ তো হচ্ছে মানুষের, আমাদের প্রতি মানুষের সমর্থন। মানুষ যদি এতই বিভ্রান্ত হইতো, তাহলে কোটি কোটি মানুষ, মুসলমান ধর্মপ্রিয় মানুষ জামাতকে সমর্থন করছে কেন? সেটা দ্বারা প্রভাবিত হচ্ছে না, কারণ তারা তো জামাতকে দেখছে, প্রত্যেক বাড়িতে একজন জামাতের লোক আছে, আপনার আত্মীয়দের ভিতরে জামাতের লোক আছে, প্রতি পাড়ায় পাড়ায় জামাতের লোক, তো তাদেরকে তো মানুষ দেখতেছে ওরা কি করে। তো সে কারণে বিভ্রান্তটা হচ্ছে না আর কি। তবু এগুলো না বলাই আমি উত্তম মনে করি। কারোই বলা উচিত না, আমাদেরও না, ওনাদেরও না, আর কারোই না। আপনি বলছেন কোটি কোটি মানুষ জামাতকে সমর্থন করছে, সম্প্রতি যতগুলো জরিপ আসছে সবগুলোতে দেখা যাচ্ছে এখনো কোটি কোটি মানুষ আওয়ামী লীগকেও সমর্থন করছে। লেটেস্ট ইনোভেশনের যে জরিপ, সেখানে বলছে তারা 18% ভোট পাবে, এবং গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে, জামাতের ভোট কমেছে, কিন্তু আওয়ামী লীগের ভোট বেড়েছে, জরিপ এরকমটা কথা বলছে। এবং সেখানে আসলে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, যারা আসলে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগে ভোট দিতে চায়, সেটিকে তাদের উপর ন্যায় করা হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগ যে হাজার হাজার লোককে হত্যা করছে, শেষ দিকে প্রায় 2000 ছেলেকে বিপ্লবের সময় 1-1.5 মাসে হত্যা করেছে, এসব ব্যাপারে আপনার মত কি? না, আমার মত তো আসলে আমি দিতে পারবো না, আমি হচ্ছে মত নেয়ার জন্য এখানে বসে আছি। আমার নিজস্ব মত আমি এখানে মানে ইন্টারভিউ করার সময় অন্তত আমার নিজস্ব মত দেই না, কিন্তু আমার মতের উপর তো আসলে আমি যদি মত দিয়েও দিই, আমার মতের উপর তো আর জনগণের মত নির্ভর করছে না। জনগণের একটা অংশ আওয়ামী লীগের সমর্থক আছে, আছে তো। এটা খুব স্বাভাবিক। এটা এটা তাদের পক্ষে একটা মত আছে, সমর্থন আছে, এটা তো আছে সব, তো কিন্তু তাদেরকে দলীয় ভোটাধিকার ভাবে থেকে বঞ্চিত করাটা কি ন্যায্য হবে? না, আমাদেরকে তো ভোট থেকে কাউকে বঞ্চিত করা হয়নি। এটা আওয়ামী লীগ দল হিসাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোন ব্যক্তির ভোটাধিকার ত্বরণ করা হয়নি। ভোট চাইলে ভোট প্রত্যেকে ভোট দিতে পারবে, চাইলে প্রত্যেকে ভোট দিতে পারবে না। এখানে আপনাদের বুঝের একটা ঘাটতি আছে। একটি দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু জেনোসাইড করছে, 3টা জেনোসাইড করছে, গণহত্যা করছে আওয়ামী লীগ। শাপলা চত্বরে একটা গণহত্যা করছে, বিডিআর একটা গণহত্যা করছে, তারপরে মানে তাদের সরকার বিরোধী আন্দোলনের সময় তারা গণহত্যা করেছে। দুনিয়ার কোনো দেশেই গণহত্যাকারী সংগঠন পরবর্তী পর্যায়ে রাজনীতিতে থাকে না, এখন উদাহরণ আছে। তো তারপরেও আওয়ামী লীগকে তো ব্যান্ড করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রমকে আপাতত স্থগিত করা হয়েছে। শুরুতেই যখন আমাকে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগের ব্যাপারে বক্তব্য, আমি বলছিলাম তারা ভোট ছাড়া 15 বছর ক্ষমতায় অন্যায়ভাবে ছিল, কমপক্ষে 15 বছর তাদেরকে এখান থেকে বিরত রাখা উচিত ইনসাফ কায়েমের জন্য। আর ব্যক্তি হিসেবে কোনো ব্যক্তিকে তো এখানে ভোট দেওয়া থেকে
নিষিদ্ধ করা হয়। আমি একটা সুতরাং প্রশ্ন আপনি করছিলাম, যারা আওয়ামী লীগের সমর্থক নৌকা মার্কায় ভোট দিতে চায় তারা কি করবে? একদম আওয়ামী লীগের ঘোর সমর্থক যারা পাড়ায় মহল্লায়, যেমন জামাত বলছিলেন আছে, আওয়ামী লীগেরও কিছু লোক আছে, তারা কোথায় ভোট দেবে? আপনার আরেকটা প্রশ্ন জুড়ে দিই, আপনার কথা থেকে যেটি আসলে জুড়ে দিই, আপনি একসাথে বলেন যে গণহত্যায় যারা জড়িত তাদের রাজনীতি করার সুযোগ থাকে না। গণহত্যার সাথে জড়িত থাকার জন্য জামায়াত ইসলামীকে সবচেয়ে আগে থেকে অভিযুক্ত করা হচ্ছে। আওয়ামী লীগ তো এই সম্প্রতি সময় থেকে আসছে, এবং সেটি আসলে আবারও সেই পুরনো কথা, সব দল মত ডান বাম মানে সবাই বলছে যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা, অতীতের ইতিহাস, নানান রকম বই পুস্তক সবখানে এরকম কথাবার্তা বলছে, হয়তো আলাদা ইতিহাসও নিশ্চয়ই আছে। তো সেই দায়টা তো আপনারা নিচ্ছেন না। জি জি, আপনি যেটা বলেছেন তার সংকেতটা হচ্ছে জামাত কোনো গণহত্যা করে নাই। আর দুই নম্বর কথা হচ্ছে যারা ইলেকশন করবে, যারা ইলেকশনে দাঁড়াতে পারবে, বৈধতা আছে, কেউ যদি চায় তাদেরকে ভিতরে তারা ভোট দিতে পারবে, ভোট দিতে তো কোনো অসুবিধা নেই। জি জি, ভোট দিতে সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের মার্কা নিয়ে প্রার্থী হতে সমস্যা। প্রার্থী তো আর হতে পারবে না। মানুষ যারা আসলে ভোট দিতে চায়, ওই যে 18% মানুষ জরিপে যেটি বলছে, যেই জরিপটা একদম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও দেখাচ্ছিলেন যে এই সরকারের উপর সমর্থন মানে আস্থা রাখছে, তারা ভোট আয়োজন করতে পারবে 78% মানুষ, সেটি খুব প্রচার করছিলেন। সেই জরিপেই বলছে 18% মানুষ, মানে প্রথম বিএনপি, দ্বিতীয় জামাত, তৃতীয় আওয়ামী লীগ, 18%, 6 কোটির মতো ভোটার আছে। আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তাদের প্রতি ন্যায় হবে, ভোটারদের প্রতি? তো বলছি যে তারা যদি কাউকে ভোট দিতে চায় তারা ভোট দিবে, যারা ইলেকশন করতে পারবে। যারা করতে পারবে না তাদেরকে ভোট দেওয়ার সুযোগ তো নেই।